নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এবং তার সঙ্গে শুরু করছি আজকের পর্বের জনমত। আমি সুজিত চট্টোপাধ্যায় রয়েছি আপনাদের সঙ্গে। ঘটনাবহুল আজকে বাংলা, ঘটনাবহুল এই বাংলায় ভূ রাজনৈতিকভাবে যখন আমি গোটা পার্সপেক্টিভটাকে বিশ্বের বিভিন্ন নিরিখে বিভিন্ন ইস্যুকে নিয়ে আপনাদের কাছে জনমতে নিয়ে আসে এবং ধারাবাহিকভাবে বিগত 10 মাস ধরে সবচেয়ে বেশি ফোকাসে থেকেছে বাংলাদেশ। একটাই কারণে, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন, বাংলাদেশে যে রাজনৈতিক হিংসা এবং বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে সম্পূর্ণ অস্বীকার করা, মুক্তিযুদ্ধের চেতনাকে সম্পূর্ণভাবে ডিমিনিশ করা, এগুলো নিয়ে বহু আলোচনা হয়েছে। তার কারণ দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের এই প্রভাব ভারতবর্ষে বিশেষভাবে পশ্চিমবঙ্গের রাজনীতিতে পড়ে। কেন পড়ে, কিভাবে পড়ে, তার বিস্তৃত ব্যাখ্যা বিভিন্ন সময় বিভিন্নভাবে এসেছে। বিশেষ করে বাংলাদেশের নিরিখে বা আজকের নিরিখে অনুপ্রবেশ থেকে শুরু করে জনবিন্যাস থেকে শুরু করে হিন্দু মুসলমান এই যে ইস্যু, এটা বাংলার রাজনীতিতে যেমন রয়েছে এবং বাংলাদেশের রাজনীতিতে এত খুলেআমভাবে রয়েছে এবং সেখানে অনেকটাই হচ্ছে একদম স্পেড টু স্পেড এরকম অবস্থা যেখানে রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে একটা গুরুত্বপূর্ণ ঘটনা ছিল। বাংলাদেশের যিনি রাষ্ট্রদূত রয়েছেন, নিযুক্ত রাষ্ট্রদূত নয়াদিল্লি থেকে, তিনি আজকে এসে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সাক্ষাৎ করেছেন এবং এই সাক্ষাৎকারটাকে সৌজন্য সাক্ষাৎ হিসাবেই বলা হচ্ছে। বিগত দিনগুলোতে যখন জুলাই মাসে যখন বাংলাদেশে একটা পট পরিবর্তন হচ্ছে, তীব্রভাবে পট পরিবর্তন, এবং 5ই আগস্টে সম্পূর্ণ পট পরিবর্তনের পর বিভিন্ন ঘটনা প্রবাহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসক দল, তাদের বক্তব্য ছিল যে এই বিষয়টা কেন্দ্রের বিষয়, যেহেতু দুটি রাষ্ট্রের বিষয়, সুতরাং এই ক্ষেত্রে কেন্দ্র যে পদক্ষেপ নেবে সেই ব্যাপারে কেন্দ্রের পদক্ষেপের প্রতি পূর্ণ আস্থা রয়েছে রাজ্যের, অর্থাৎ ফেডারেল স্ট্রাকচারের ধর্ম অনুযায়ী তিনি এটা বলেছিলেন। কিন্তু আজকে এই সৌজন্য সাক্ষাৎকারের মধ্যে তার আগের একটা পরিপ্রেক্ষিত ছিল। আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের যে কাছারি বাড়ি, সেই বাড়িতে ভাঙচুরের ঘটনা একটা রীতিমতো শোরগোল ফেলে দিয়েছিল। বাংলাদেশের ধারাবাহিকভাবে এই ধরনের বিভিন্ন ব্যক্তিত্বদের বাড়ি গুড়িয়ে দেওয়া, হস্তগত করা, তারপর হচ্ছে সম্পত্তি গ্রাস, খুন, রাহাজানি, তোলাবাজি, মব জাস্টিস, এগুলো তো বাংলাদেশের এখন পরিচিত দৃশ্য, গোটা পৃথিবী তা জেনে গেছে। এবং তার সাথে যে ভারতের সম্পর্কের ক্ষেত্রে একটা যে পরিস্থিতি তৈরি হয়েছিল, যেখানে সম্পূর্ণ ভারত বিদ্বেষকে পুঁজি করে বাংলাদেশ যেভাবে আর কি তার আজকের রাষ্ট্রনীতিকে পরিচালনা করছিল ইউনূস সরকার, তা অনেকটাই কিন্তু ধাক্কা খায়। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়ে এই ব্যাপারে ক্ষোভ ব্যক্ত করেন এবং যথোপযুক্ত ব্যবস্থা নিতে বলেন। এই ছিল পরিপ্রেক্ষিত। তারপরে আজকে এই ঘটনায় রয়েছেন, আমরা একটু জানবো আমাদের সাংবাদিক সঞ্জু সুরের সাথে একটু কথা বলবো এই ব্যাপারে। সঞ্জু সুরের সাথে দূরভাষে একটু কথা বলবো। নবান্নে ছিলেন সাংবাদিক সঞ্জু সুর। সঞ্জু, শুনতে পাচ্ছ? সঞ্জু, ঠিক কি ঘটলো নবান্নে? আমরা যে ছবি দেখলাম সেখানে এসেছেন অনেকের ক্ষেত্রেই একটা অনেক ছিল যেন বাংলাদেশের রাষ্ট্রদূত, তিনি ভারতের প্রধানমন্ত্রী বা প্রোটোকল অনুযায়ী করবেন, কিন্তু রাজ্যের বিশেষভাবে, কারণ সীমান্তবর্তী রাজ্য অনেকই রয়েছে, আসাম রয়েছে, মেঘালয় রয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সাথে তার এই সাক্ষাৎকার কি শুধুই সৌজন্য সাক্ষাৎকার, না এর পেছনে বেশ কিছু কারণ আছে বলে মনে করো? দেখো, অবশ্যই শুধু সৌজন্য সাক্ষাৎকার নয়, যদিও বাংলাদেশ দূতাবাস সূত্রে খবর যে তারা সৌজন্য সাক্ষাৎ করতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে এসেছেন। প্রসঙ্গক্রমে তোমাকে জানিয়ে রাখি যে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে বর্ডার স্টেটগুলো রয়েছে, তার মধ্যে তুমি যেমন বললে মেঘালয়, আসাম রয়েছে, ত্রিপুরাও রয়েছে, কিন্তু সবচেয়ে বড় বর্ডার যদি বাংলাদেশ শেয়ার করে থাকে সেটা পশ্চিমবঙ্গের সঙ্গে। প্রায় 2700 কিলোমিটারেরও বেশি ল্যান্ড বর্ডার রয়েছে ভারত বাংলাদেশের মধ্যে। সেখানে দাঁড়িয়ে অবশ্যই গুরুত্বপূর্ণ তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকার করা। তোমাকে জানিয়ে রাখি যে 2016 সালে
তৎকালীন বাংলাদেশি রাষ্ট্রদূত শহীদ মুয়াজ্জেম আলী তিনি নবান্নে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন, কিন্তু সেটা প্রায় 9 বছর আগে। এই 9 বছর সময়কালে এর মাঝখানে প্রায় মোহাম্মদ ইমরান এবং মুস্তাফিজুর রহমান বাংলাদেশের পরবর্তী দুজন রাষ্ট্রদূত তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা প্রকাশ করেন, কিন্তু সাক্ষাৎকার হয়নি। সেদিক দিয়ে দেখতে গেলে অবশ্যই মোহাম্মদ রিয়াজ হামিদুল্লাহ তার আজকের এই সাক্ষাৎকার যথেষ্ট গুরুত্বপূর্ণ। আমি প্রথমেই তোমাকে যেটা বললাম বা তুমি যেটা বলছিলে যে শুধুমাত্র সৌজন্য সাক্ষাৎকার কিনা, একেবারেই নয়। শুধুমাত্র সৌজন্য সাক্ষাৎকার এটা হতে পারে না, কারণ সাম্প্রতিক সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত বাড়ির ধ্বংস হওয়া নিয়ে বা সেখানে আক্রমণ করা নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লেখা বা আন্তর্জাতিক একটা চাপ বাংলাদেশের উপর তৈরি করা হয় সেই বক্তব্য সেখানে লেখা, এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ বিষয়। তবে যেটুকুনি আমরা জানতে পেরেছি এখনো পর্যন্ত যে একদিকে রাজ্যের পক্ষ থেকে বলা হয়েছে যে এই ধরনের যারা বিশিষ্ট জনেরা আছেন, বিশেষ করে হিন্দু কমিউনিটির যাদের বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে, সেটা কোনো মতেই কাম্য নয়। তাতে একটা এফেক্ট আমাদের দেশে বাঙালিদের মধ্যে পড়ে, কারণ ভারত এবং বাংলাদেশ দুটো আলাদা রাজ্য, একটা পররাষ্ট্র হলেও যেহেতু এক ভাষাভাষী, এক খাদ্যাভ্যাস, ফলে এটা এপার বাংলার মানুষদের মনেও যথেষ্ট আঘাত করছে। এটা সম্ভবত, আমি কিন্তু আবার বলছি, যেহেতু অফিসিয়াল কোনো রেকর্ড নেই, তাই এটাকে সম্ভবত বলে সাম্প্রতিক সময়ে যে এইরকম এই পুশব্যাক নিয়ে একটা বিতর্ক তৈরি হচ্ছে, এই বিষয়টা কি কোনোভাবে উঠে এসেছে? দেখো, সেটাই বলছিলাম যে মুখ্যমন্ত্রী যখন এই বিষয়গুলো বলেন, সম্ভবত আমি বারবার করে সম্ভবত শব্দটা ইউজ করছি, আরো একবার করলাম, সম্ভবত বাংলাদেশে যিনি রাষ্ট্রদূত ছিলেন তিনি মুখ্যমন্ত্রীকে বলেন যে এইভাবে পুশব্যাক করা হচ্ছে। তখন মুখ্যমন্ত্রী বলেন যে এটা তো আমাদের রাজ্যের বিষয় না, এটা কেন্দ্রীয় সরকারের বিষয়। অবশ্যই আপনি দিল্লি গেলে সরকারের দৃষ্টি আকর্ষণ এটা বিষয় করতে পারেন, কিন্তু এক্ষেত্রে রাজ্যের কিছু করার থাকে না। যদিও মুখ্যমন্ত্রী দুদিন আগে এই বিষয় নিয়ে তিনি তার মত জানিয়েছিলেন যে এইভাবে ভারতীয় নাগরিককে পুশব্যাক করে বাংলাদেশে পাঠানো হচ্ছে, কিন্তু বাংলাদেশি নাগরিককে যদি বাংলাদেশে পাঠানো হয় সেক্ষেত্রে আমাদের রাজ্যের কিছু করার থাকে না, এটা একটা পররাষ্ট্রনীতির অঙ্গ। ফলে সেই বিষয়টি কিন্তু সেখানেই পরিসমাপ্তি ঘটে। যদিও প্রায় ঘণ্টাখানেকের উপরে বৈঠক, দুপক্ষের এখনো পর্যন্ত দাবি যে এটা একেবারেই সৌজন্য সাক্ষাৎকার, কারণ মোহাম্মদ রিয়াজ হামিদুল্লাহ তিনি সবেমাত্র আমাদের দেশে কার্যভার গ্রহণ করেছেন 25শে মে, এবং সেই কারণে তিনি সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলেন। তাহলে একটা কথা, যেহেতু পশ্চিমবঙ্গ ভারতের একটি অঙ্গরাজ্য এবং সেই অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে তিনি চিঠি দিয়েছিলেন রবীন্দ্রনাথের কাছারি বাড়ি নিয়ে, একটা কথা বলা যেতে পারে, ডক্টর মোহাম্মদ ইউনূস শুরু দিকে খুব গর্বভরে বলতেন রিসেট বাটনে চাপ দিয়েছি, নতুনভাবে ইতিহাস মুছে দিয়ে নতুনভাবে তৈরি হবে। কিন্তু এই রিসেট বাটন তার ক্ষেত্রে অনেকটা বুমেরাং হলো। অত্যাধিক ভারত বিদ্বেষ, সেখানে দাঁড়িয়ে নতুন রাষ্ট্রদূত ইভেন মানে কোনো জায়গা তিনি ফাঁকা রাখছেন না। দেশে একদিকে যেমন ভারতের সাথে ইতিমধ্যেই হচ্ছে নানাভাবে সম্পর্ক স্থাপনের চেষ্টা বাংলাদেশ করছে, ঠিক তেমনভাবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সাথেও একটা সাক্ষাৎ করে নিলেন, সৌজন্য সাক্ষাৎ। ফলে রিসেট বাটন ইউনূসের কাছে বুমেরাং হচ্ছে বলে কি মনে হয়? দেখো, যেভাবে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো রয়েছে, এই মুহূর্তে সক্রিয় রাজনৈতিক দল যদি বলা যায় বিএনপি, তারা যেভাবে নির্বাচনের, জাতীয় পরিষদের নির্বাচনের দাবি করছেন, মোহাম্মদ ইউনূস কিছুদিন আগে লন্ডনে গিয়ে সেটা স্বীকার করে নিয়েছেন। তিনি আগে একটা জায়গা বলেছিলেন, একটা সময়ের কথা বলেছিলেন মে মাসে, সেটা থেকে তিনি আসাম এগিয়ে এসছেন। আবার জামায়াত ইসলামী রয়েছে বাংলাদেশের, তারা তাদের মতো করে বলছে। ফলে এখন সেই জায়গা থেকে দাঁড়িয়ে মোহাম্মদ ইউনূস কতদূর রিসেট করতে পারবেন তার যে ভাবমূর্তি কলুষিত হচ্ছে অন্তত আমাদের দেশের কাছে, আমাদের দেশের মানুষের কাছে, সেটা হয়তো সময় বলবে। কিন্তু তিনি চেষ্টা চালাচ্ছেন। এই যে মোহাম্মদ রিয়াজ হামিদুল্লাহ তিনি এসছেন, তিনি বাংলাদেশের মাটিতে তাকে অনেকটাই জামাতপন্থী বলে বলা হয়। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কতটা তারা একটা অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কনফিডেন্সে নিয়ে তারা দেশের বিরুদ্ধে গিয়ে কথা বলতে পারবেন, সেটা তো সময় বলবে। খুব গুরুত্বপূর্ণ এই জায়গাটা, ঠিকই বলেছো যে রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে রয়েছে, কেননা একটা দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, এই ক্রমাগত এই স্লোগানে ভারত বিদ্বেষের মাত্রাকে যেভাবে নিয়েছিল, আজকে মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ কোথাও আজকে সেই খতগুলোতে প্রলেপ দেওয়ার চেষ্টা করছে কিনা, এটা খুব গুরুত্বপূর্ণ। ধন্যবাদ সঞ্জয় সুর, আমরা এই বিষয়টাকে আপনাদের কাছে তুলে ধরলাম। আজকে ঘটনা প্রবাহ রয়েছেন এবং স্টুডিওতেও আমাদের সঙ্গে একজন ভারতীয় জনতা পার্টির বিধায়ক, রানাঘাট কেন্দ্র থেকে জয়ী বিধায়ক অসীম বিশ্বাস, তিনি আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন। রানাঘাট বিজেপির অত্যন্ত শক্ত গড়,
লোকসভা কেন্দ্র রানাঘাট, তার অন্তর্গত রানাঘাট বিধানসভা কেন্দ্র থেকে তিনি জয়ী হয়েছেন। দীর্ঘদিনের ভারতীয় জনতা পার্টির রাজনীতিবিদ, 25 বছর ধরে পঞ্চায়েত থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি, তারপর বিধানসভায় প্রবেশ করেছেন। এই বিষয় নিয়ে তার কাছে লাগাতার এই বিষয়টাকে আমরা দেখেছি। নদিয়া সীমান্তবর্তী একটি জেলা বাংলাদেশের সাথে বর্ডার শেয়ার করে, এটাও যেমন গুরুত্বপূর্ণ। এছাড়া আজ কালীগঞ্জ বিধানসভা নির্বাচন ছিল, ভেরি প্রেস্টিজ ফাইট। সেখানে তৃণমূল কংগ্রেস থাম্বিং মেজরিটিতে জয়লাভ করেছে, যেটাকে বলা হয় বিপুল ভোটে জয়লাভ। বলা যায় বিজেপি ব্যর্থ হলো সেখানে। কেন ব্যর্থ হলো? যদিও এটা তৃণমূল কংগ্রেসের সিট ছিল, তথাপি অনেকে ভেবেছিলেন যে একটা উদ্ভূত পরিস্থিতি যা তৈরি হয়েছিল তাতে একটা বড় রকমের কিন্তু গেম চেঞ্জার হওয়ার চেষ্টায় রয়েছে বিজেপি, কিন্তু কার্যত তাতে জল ঢেলে দিয়েছে তৃণমূল কংগ্রেস। এই বিষয়ে তার কাছে জানবো, এবং ভার্চুয়ালি আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ এবং এই মুহূর্তে নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের চেয়ারম্যান এবং তৃণমূল কংগ্রেসের মুখপাত্র পার্থপ্রতিম রায়। পার্থপ্রতিম বাবু, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আপনি ভার্চুয়ালি রয়েছেন, আপনার কাছে আমি আসছি। প্রথমে একটু অসীম বাবুর কাছে জানতে চাইব, এই যে উদ্ভূত পরিস্থিতিতে তৈরি হয়েছে যে মুখ্যমন্ত্রী কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়, আজকে তার কিন্তু একটা চওড়া হাসির দিন নিঃসন্দেহে, মানে এটা স্বীকার করতেই হবে। কোথাও কি বাংলাদেশে আজকের এই মুহূর্তের এই পরিস্থিতি যেখানে পরিস্থিতিতে কোথাও অনেকে এটা বলছেন যে ভারত রাষ্ট্রের সক্রিয়তা যদি আরেকটু থাকতো, মানে বিশেষ করে ওখানকার হিন্দুদের পাশে যদি বিজেপি একটু দাঁড়াতে পারত, মানে আরেকটু দাঁড়াতে পারত, বা এখানকার যারা নাগরিকত্ব বা সিএ প্রশ্নে কোথাও একটা ধন্দ ধোঁয়াশা কাজ করেছে, যেটা ভারতীয় জনতা পার্টির পদ্মফুল পুরো বিকশিত হবার ক্ষেত্রে এই মুহূর্তে সময় তাদের সাথ দিচ্ছে না। এটা কি সত্য বলে মানেন? প্রথমে শুভ সন্ধ্যা, নমস্কার। আর প্লাস চ্যানেলের সমস্ত স্তরের পদাধিকারীবৃন্দকে আমি আজকে লাইভে এসেছি। মূলত আমি একটু পিছনের দিকে যাই। 1947 সালের 15ই আগস্ট দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে যখন দেশ বিভাজন হয়, তখন আমরা জানি আজকের যেটা বাংলাদেশ, তখনকার সময় সেটা ছিল পূর্ব পাকিস্তান। পরবর্তীতে 1971 সালে মুজিবুর রহমানের বলিষ্ঠ নেতৃত্বের মধ্য দিয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সার্বিক সহযোগিতার মধ্য দিয়ে একটি ছোট্ট রাষ্ট্রের জন্ম হয়, যার নাম বাংলাদেশ। আমরা 1971 সালে বাংলাদেশ যখন স্বাধীন হয়, পূর্ববঙ্গ ছিল তৎকালীন সময় বর্তমান বাংলাদেশ, তখন হিন্দুর জনসংখ্যা ছিল প্রায় 38%। আজ 2025-এর এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে একাধিক রাজনৈতিক দল পরিবর্তন হয়েছে। কখনো আওয়ামী লীগের সরকার হয়েছে, মুজিবর দীর্ঘদিন তিনি থাকতে পারেননি, তার সুকন্যা শেখ হাসিনা দীর্ঘদিন বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করেছেন, জিয়াউর রহমান এবং তার স্ত্রী বেগম খালেদা জিয়া, ইরশাদ, একাধিক রাষ্ট্রনায়কের বাংলাদেশের সেখানে শাসনভার তারা নিয়েছে। কিন্তু ক্রমবর্ধমান যদি আমরা লক্ষ্য করি, প্রত্যেকটি রাজনৈতিক দলের একটা টার্গেট ছিল ওখানকার বাংলাদেশের সংখ্যালঘুদের পর একটা অত্যাচার, তাদের সম্পত্তি কেড়ে নেওয়া, অমানবিক অত্যাচার, যার ফলশ্রুতিতে আজকের বাংলাদেশে টোটাল সংখ্যালঘুর জনসংখ্যা এসে দাঁড়িয়েছে মাত্র 7% একটু বেশি। অথচ দেখুন 1947 সালের 15ই আগস্ট দেশ বিভাজনের পর বা ভারতবর্ষের স্বাধীনতা প্রাপ্তির পর পশ্চিমবঙ্গের জনসংখ্যার দিকে যদি আমরা তাকাই, বিশেষ করে পশ্চিমবঙ্গের আইনসভায় যেদিন এই রাজ্য পশ্চিমবঙ্গ ভারতবর্ষের সঙ্গে থাকবে না পাকিস্তানের সঙ্গে যুক্ত হবে, সেটা নিয়ে অনেক আন্দোলন হয়েছে। পশ্চিমবঙ্গের যিনি স্রষ্টা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বলিষ্ঠ নেতৃত্বের মধ্য দিয়ে রাখাল বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে এনসি চ্যাটার্জি একাধিক এই বাংলার তৎকালীন সময়ের আইনসভায় সেটা পাশ হয়, 80 এবং 21 ভোটে পাশ হয়। সেই সময়কার এই রাজ্যের প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতি বসু পর্যন্ত বাংলা পশ্চিমবঙ্গকে ভারতবর্ষের মধ্যে রাখার জন্য ভোট দিয়েছিলেন। কিন্তু আমরা যদি দেখি যে 48-এর পরবর্তী সময় অর্থাৎ 50 সালের পরে যেখানে পশ্চিমবঙ্গের যেখানে হিন্দুর জনসংখ্যা ছিল প্রায় 87%, আজকের 2025 সালে পশ্চিমবঙ্গের আজকে জনসংখ্যা সেখানে দাঁড়িয়েছে 67% কাছাকাছি। স্বাভাবিক কারণে পশ্চিমবঙ্গের আজকে যে জনবিন্যাস তৈরি হয়েছে 9টি জেলা সমেত, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, তার মধ্যে ডায়মন্ড হারবারের একটা বিস্তীর্ণ এলাকা সম্পূর্ণভাবে জনবিন্যাসের মধ্য দিয়ে আজকে সেখানকার বাংলাদেশ থেকে মায়ানমার থেকে যারা সেখানকার রাজনৈতিক দ্বন্দ্বে বাংলাদেশ হয়ে তারা পশ্চিমবঙ্গে আসছে। আর এই পশ্চিমবঙ্গের এই প্রসূনবাদের সরকারের নেতৃত্বে
প্রায় 3 লক্ষের অধিক রোহিঙ্গাদের ভোটার কার্ড আধার কার্ড বানিয়ে পশ্চিমবঙ্গকে ঠিক বাংলাদেশের মতন অবস্থায় দাঁড়িয়েছে। এখানে সংখ্যালঘুর আজকে সংখ্যাগুরু হতে চলেছে। মানে আপনি এটা বলছেন মানে সেন্সাস না হওয়া আগে অবধি কি এটা সংখ্যালঘুরা সংখ্যা, আপনি একজন বিধায়ক, এটা কি সত্যি সংখ্যালঘুরা সংখ্যাগুরু হয়ে যাবে? এটা এটা একটা পরিকল্পনা মাফিক। আপনি যদি দেখেন একদম 9টা জেলা, মালদায় 70%, আর উত্তর দিনাজপুর, আজকে ধরুন আপনার দক্ষিণ 24 পরগনার একটা বিস্তীর্ণ অঞ্চল, সন্দেশখালীর থেকে শুরু করে হাওড়া, বসিরহাট, দেগঙ্গা, বারুইপুর থেকে শুরু করে ওকে, প্রত্যেকটি জেলায় আজকে আপনি দেখুন যে আজ থেকে 15 বছরের আগে জনসংখ্যার বিচারে জনবিন্যাস কিভাবে সেটাকে প্রবেশ করেছে। আমি একটু পার্থপ্রতিম বাবু আপনার কাছে আসব। আপনি কোচবিহার এই অঞ্চলের মানুষ সাংসদ ছিলেন। স্বাভাবিকভাবে এই নির্বাচনের মানে দীর্ঘদিন বাংলাদেশের এই প্রভাব একটা কোথাও বাংলার রাজনীতির উপর এসে পড়ছে। সেখানে অনুপ্রবেশ, জনবিন্যাসের ব্যাপক পরিবর্তন, এটাকে বিজেপি ধারাবাহিকভাবে বলতে চাইছে। আজকে মুখ্যমন্ত্রীর সাথেও সাক্ষাৎ করেছেন রাষ্ট্রপতি, যদিও এটা সৌজন্য সাক্ষাৎ, কিন্তু সমস্ত পরম্পরাগুলোকে বা ডটসগুলোকে মেলালে কতগুলো প্রশ্ন সামনে আসে। সেই প্রশ্ন, আমি কোনো স্পেসিফিক প্রশ্ন আপনার কাছে রাখছি না। আপনি বিধায়ক অসীম বিশ্বাস রানাঘাটের বিজেপি, তার বক্তব্য শুনলেন, আপনার বক্তব্য এর পরিপ্রেক্ষিতে আপনার একটু শুনতে চাইব। দেখুন, আলোচনার প্রেক্ষিতটা মুখ্যমন্ত্রীর সঙ্গে আজকে বাংলাদেশ হাই কমিশনের সাক্ষাৎ এবং তার পরবর্তী পর্যায়ে বিভিন্ন আলোচনা উঠে আসলো। নিশ্চিতভাবে মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন, সেখানকার আলোচনার বিষয় কি এটা সম্পর্কে আমরা কেউ ওয়াকিবহাল নয়। এ নিয়ে আমার বক্তব্য নাই, কিন্তু অসীমবাবু কিছু বক্তব্য উপস্থাপনা করবার চেষ্টা করলেন তার মতো করে, এবং এটা প্রত্যাশিত। বিজেপির একজন বিধায়ক তার বক্তব্য দিতে গিয়ে ডেমোগ্রাফিক বিষয় নিয়ে আলোচনা করতে গিয়ে অনুপ্রবেশের বিষয় সামনে আনবেন, কিন্তু এই অনুপ্রবেশ ঠেকানোর দায়বদ্ধতা কার? বর্ডার গুলো পাহারা কারা দেয়? কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিত্ব কারা করছে? এই বিষয়গুলো জানা দরকার। এবং দীর্ঘ বছর ধরে আমরা পশ্চিমবঙ্গ বিশেষ করে একটা বড় ল্যান্ড বর্ডার শেয়ার করি বাংলাদেশের সঙ্গে, এবং স্বাধীনতার পরবর্তী সময় এবং 71-এর মুক্তিযুদ্ধের ওই সময় তো নিশ্চিতভাবে বেশ কিছু মানুষ এপারে এসেছে, এটা অস্বীকার করবার জায়গা নেই। কিন্তু সাম্প্রতিক সময়ে তারা যে তথ্যগুলো তুলে ধরবার চেষ্টা করে সেগুলোর মধ্যে তাদের রাজনৈতিক কিছু অভিসন্ধি রয়েছে। আজকে ডেমোগ্রাফিক্যাল যে পরিবর্তনের কথা বলা হচ্ছে, গোটা বিশ্ব জুড়ে আমরা যদি তাকাই, নিশ্চিতভাবে ডেমোগ্রাফিকের বেশ খানিকটা ভারসাম্যের পরিবর্তন এসেছে। এখন এই ভারসাম্যের পরিবর্তন আসবার কারণ কি? আপনারা দেখবেন যে একটা সময় ভারতবর্ষে যে জন্ম নিয়ন্ত্রণ পলিসি তেমন ভাবে লাগু ছিল না, পরবর্তী সময়ে সেটা এসেছে। আরো উন্নত দেশগুলোতে আমরা লক্ষ্য করব তাদের জন্ম যে নীতি বা পলিসি সেটা কিন্তু অনেক বেশি জোড়া। তো জনসংখ্যা কন্ট্রোলের ক্ষেত্রে একটা রাষ্ট্রের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ভারতবর্ষ ক্রমশ এগিয়েছি, কিন্তু তারপরেও কিছু ল্যাক বা লিগেসি থেকেই থাকে, সেটাও জনবিন্যাস পরিবর্তনের একটা কারণ হতে পারে। তো এই বিষয়গুলো ব্যাখ্যা না করে একতরফা ভাবে শুধুমাত্র হিন্দু মুসলমানের ব্যাখ্যা করে কোথাও একটা বিজেপি তাদের রাজনৈতিক সংকীর্ণতারই পরিচয় দেয়, এর গভীরে আলোকপাত করবার চিন্তা ভাবনা তারা দেখায় না। তাদের দর্শন শুধুমাত্র ভোট ওরিয়েন্টেড বা হিন্দু মুসলমান এই রাজনীতি করেই তারা একটা বিভাজন রেখা টানতে চায়। কিন্তু আমাদের এই ভারতবর্ষ ইউনিটি ইন ডাইভার্সিটি, ধর্মনিরপেক্ষতা, এগুলোকে বেশি গুরুত্ব আরোপ করে, এবং গুরুত্ব আরোপ করতে গিয়ে সমস্ত বিষয়গুলো সার্বিকভাবে সর্বজনীনভাবে দেখা হয়, নির্দিষ্ট কিছু সম্প্রদায় ধর্মের ভিত্তিতে দেখা হয় না। সেই জায়গাটা ভুললে চলবে না। আমি মানছি পার্থপ্রতিম বাবু, আমি এই বিষয়গুলোই আমি বলবার চেষ্টা এটা করছি। আপনি সার্বিকভাবে এটা বললেন, ঠিক কথা, এটা ওই জায়গা থেকে। কিন্তু যদি যেটা বললেন অসীম বিশ্বাস বিধায়ক, যে
কিছু কিছু জায়গায় সংখ্যালঘুরা সংখ্যাগুরু মানে হয়ে যাচ্ছে। আপনি এই প্রসঙ্গটাও বললেন যে একটা জনসংখ্যা নিয়ন্ত্রণের ক্ষেত্রে একটা সময় এমার্জেন্সির আগে সঞ্জয় গান্ধী একটা নিয়ে এসেছিলেন, কিন্তু কোনো কোনো জায়গায় আপনি তো এটা একজন সাংসদ ছিলেন, আপনি এরকম প্রচুর ডিবেটের সাক্ষীও সংসদে থেকেছেন বিভিন্ন জায়গায়, উত্তরবঙ্গেরও বিভিন্ন জায়গা বলুন বা ভারতেরও বিভিন্ন জায়গায়, দক্ষিণ ভারতে এই জনসংখ্যাটা একটা বড় ইস্যু হয়ে যাচ্ছে। আজকেও যদি দেখা যায় যে কালীগঞ্জ বিধানসভার আজকে রেজাল্ট বেরোলো, সেখানেও বারবার করে উঠে আসছে জনসংখ্যা মানে এই আধিক্য, বিশেষ করে হচ্ছে সংখ্যালঘু জনসংখ্যা, যেখানে মানে সংখ্যাগুরু ভোট পার্সেন্টেজ, এবং বিধানসভার মধ্যে অনেক সময় আলোচনা হয়েছে 30%কেই করে দেবো। মুর্শিদাবাদের একজন বিধায়ক তৃণমূল কংগ্রেসেরই, তিনি এই সময় একটা বিস্ফোরক উক্তি করে দিয়েছিলেন। এটা তো পরিস্থিতিকে খুব গভীর এবং গম্ভীর করে তুলছে। মানে এক্সটিংক্টের ভয় তো সবাই পায়, মানে কোথাও একটা সংখ্যালঘু হয়ে যাওয়ার, তার যে কৃষ্টি রুচি কালচার এটা ডিমিনিশ হয়ে যাচ্ছে, এই ভয়টা তো খুব একটা অস্বাভাবিক কিছু নয়। দেখুন, এই ভয় শুধুমাত্র এই অ্যাঙ্গেলে আপনি কেন ভাবছেন যে যেখানে ধরুন সংখ্যালঘু মানুষজন মানে সংখ্যালঘু সোকল্ড মুসলিম পপুলেশন যেখানে নেই, কোথাও কোথাও আদিবাসীদের আধিক্য আছে, কোথাও কোথাও রাজবংশীদের আধিক্য আছে, কোথাও কোথাও মতুয়াদের আধিক্য আছে। তো আমরা তো এগুলো নিয়েও কোনো সময় হয়তো ডিসকাশনের জায়গা আসবে যখন মুসলিম ইস্যুটা হয়তো আর থাকবে না। সুতরাং এই ধরনের কথাবার্তা বলা আমরা যতটা বলবো তত তত সূক্ষ্ম ছোট 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 কিছু বিষয় উঠে আসবে। শিলিগুড়ি একটা সময় সেখানে জনসংখ্যা কতটুক ছিল, আজকে শিলিগুড়িতে জনবিস্ফোরণ, বিভিন্ন জায়গার মানুষ এসেছে, যারা নন বেঙ্গলি সেই মানুষজনেরও আধিক্য রয়েছে। তো সেগুলোকে আমি কিভাবে ব্যাখ্যা করব? সুতরাং এগুলোর ব্যাখ্যার বিষয় নয়। ডেমোগ্রাফিক পরিবর্তন এই কসমোপলিটন আসপেক্টসে কিছু কিছু জায়গায় হচ্ছে। শুধুমাত্র ধর্মীয় আঙ্গিকে যদি ভাবা হয় এটা দুর্ভাগ্যজনক। একটা কসমোপলিটন আসপেক্টস থেকে কিন্তু এই বিষয়গুলো চলে আসছে। তো স্বাভাবিকভাবে সেগুলোর গভীরে যাওয়া আমাদের প্রয়োজন। সেগুলো কিভাবে আমরা ব্যাখ্যা করব, প্রকাশ করব, এটার নির্দিষ্ট কিছু নিয়ম রেখা আছে বলে আমার জানা নেই। আমাদের হ্যাঁ, আমি একটু পরবর্তী, আজকে অনেকগুলো ইস্যু আছে, অবশ্যই কালীগঞ্জের ইস্যুতেও আমরা ঢুকবো, তার কারণ কালীগঞ্জে আজকে তৃণমূল বিপুল ভোটে জয়ী হয়েছে, অর্থাৎ কোথাও একটা কনসলিডেশন অফ ভোটের মানে বিষয় এসছে। এই প্রতিবেদনটাকে অবশ্যই নেব, কিন্তু তারপরের যে ঘটনাটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। আমি তো আমার দীর্ঘ সাংবাদিক জীবনে এরকম দেখিনি। প্রচুর জায়গা পোস্ট পোল ভায়োলেন্স নিয়ে দেখেছি, বিভিন্ন ক্ষেত্রে ভোটের দিন হিংসা দেখেছি, কিন্তু বিজয় মিছিল থেকে কোনো বোমা ছোড়া হচ্ছে এরকমই হচ্ছে। এবং একটি 10 বছরের বালিকা, সে তার জীবনের পরিণতিটা যদি এরকম মর্মান্তিক হয়ে যায় ভোটের রেজাল্ট, এবং সেখানে তার মা এরকম অভিযোগ করেছে যেটা ইচ্ছাকৃতভাবে টার্গেটেড, মানে অনেকটা কিলিংয়ের মতো এরকম হয়েছে, এবং বলা হয়েছে ওটা হোসেনের মেয়ে, ওকে আগে মার, এরকম একটা অভিযোগ এরকম এসছে। এই বিষয়ে একটি প্রতিবেদন খুবই দুর্ভাগ্যজনক জায়গায় ইতিমধ্যে গ্রেপ্তারিও হয়েছে, কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা প্রম্পট রিয়াকশনস দিয়েছেন টুইটারে, এবং ইতিমধ্যে একজন গ্রেপ্তারও হয়েছেন। যাব প্রতিবেদন। ভালোভাবেই মিটেছিল ভোট পর্ব। কালীগঞ্জে উপনির্বাচনের ফল ঘোষণার পরেই ঝরল রক্ত, কোল খালি হয়ে গেল এক অসহায় মায়ের। বোমা বিস্ফোরণে মৃত্যু হলো এক বালিকার। কালীগঞ্জ জুড়ে তৃণমূলের উল্লাস, বিজয় মিছিল চলছিল। এরই মধ্যে ঘটে গেল দুর্ঘটনা। শাসক দলের মিছিল থেকে বোমা ছোড়া হয় বলে অভিযোগ স্থানীয়দের, আর সেই বোমার আঘাতেই ছিন্ন ভিন্ন হয়ে যায় বালিকার দেহ। কালীগঞ্জের মেলেন্দি এলাকায় শোকের ছায়া। কোনো ক্ষমতা নাই, আপনাদেরও ক্ষমতা নাই কেন? তাইলে কি মুলান্দি ঠান্ডা হয়? তাইলে আমার ওই ছোট ছেলে আমাকে দেশে থেকে পালাইতে হয় না? আমার বোনের বাড়ি যাওয়ার কথা, আমি পেলিয়ে যেতাম, শুধু আমার মেয়ে ক্লিপ অর্ডার করলো অনলাইনে, আজকে আসার কথা বললো, মা এই তো আজকে ডেলিভারি বেরিয়েছে, মা আজকে আসবি মা। যারা এটা করেছেন আপনারা নিশ্চিন্ত থাকবেন, আমরা অ্যারেস্ট করব। ঠিক আছে, কিচ্ছু করবেন না আপনারা, না কিচ্ছু করেন। অভিনয় মেয়েদের কথাকে দেন আমার সামনে, আমি জানতে ঠান্ডা হোক আমার, মেরে দেন আমার সামনে।
অ্যাডিশনাল সাহেব, আমার টাকা সরকার করে অ্যাডিশনাল সাহেব, আমার সামনে মেরে দেন আমার কত পুড়ে দিয়ে যায়। অলরেডি আমরা আজকে একটা খুব দুর্ভাগ্যজনক একটা ঘটনা হয়েছে, যেটাতে একটা 13 বছর মেয়ে মারা গেছে। তো সেই জন্য আমরা অলরেডি আছেন, আমাদের পুলিশ অ্যাকশন স্টার্ট করেছে। আমরা নিশ্চয়ই মানে স্ট্রিক্ট অ্যাকশন নেব। ওটাতে অলরেডি একজন যাদের বিরুদ্ধে অ্যালিগেশন আছে, একজন সাসপেক্ট অ্যারেস্ট হয়েছে। আর এখানে আগেও আছেন মানে বম্বিংয়ের কেস হয়েছিল 2023 সালে। এখানে দুটো লোকাল ট্রাইবাল গ্রুপস আছে, তার মধ্যে যে ইস্যুগুলো থাকে তার মধ্যে ওটাই মোটিভ হতে পারে বলে আমাদের প্রিলিমিনারি অ্যাসাম্পশন। মৃতার নাম তামান্না খাতুন। ওই বালিকার মৃত্যুতে শুরু রাজনৈতিক তরজা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া ব্যবস্থা নেওয়ার বার্তা দিয়েছেন। আমি এই ঘটনায় গভীরভাবে মর্মাহত। বালিকার মৃত্যু দুঃখজনক। মৃতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানায়। আইনি পথে পদক্ষেপ করুক পুলিশ। অভিযুক্তদের যত দ্রুত সম্ভব গ্রেপ্তার করতে হবে। এই ঘটনায় শাসক দলের কড়া সমালোচনায় সরব বিরোধীরা। বিজেপি নেতা কৌস্তব বাগচি ঘটনার নিন্দা করে একটি পোস্ট করেন। সেখানে তিনি লিখেছেন, কালীগঞ্জে মুসলিম ভোট ব্যাংকের জোরে বিজয়ী হলো তৃণমূল, আর ভোটে জিতে বিজয় মিছিল থেকে বোমা ছুড়ে চতুর্থ শ্রেণীর মুসলিম ছাত্রী তামান্না খাতুনকে হত্যা করল তৃণমূল। অন্যদিকে ওই ছাত্রের মৃত্যুর রিপোর্ট চাইল নির্বাচন কমিশন। কমিশন সূত্রের খবর, 2026-এর বিধানসভা নির্বাচনের আগেই বিজয় মিছিলের ক্ষেত্রে সতর্কতামূলক ব্যবস্থা নিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিশন। নদিয়া থেকে বিশ্বজিৎ দেবনাথের রিপোর্ট, আর প্লাস নিউজ। উল্লাসের মাঝে এরকম একমাত্র কন্যাকে হারিয়ে স্বাভাবিক মায়ের যে ক্রোধ এবং যে হাহাকার, সেটা নিঃসন্দেহে সবাইকে নাড়া দেবে। এখানে কি ইকুয়েশনস বা কৌস্তব বাগচির যে বক্তব্য, বিজেপির অধুনা বিজেপি নেতা, তার যে বক্তব্য ভীষণই অ্যাগ্রেসিভ, এই ধরনের বক্তব্য দিয়ে কি সমস্যার সমাধান হবে? আমি একটু বলি, পার্থপ্রতিম বাবুর কথায় একটু আসি। দেখুন, এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গের বাংলাদেশের সীমান্তবর্তী লাগোয়া যে বর্ডারটা আছে 600 কিলোমিটার এখনও পর্যন্ত অসংরক্ষিত আছে। তার কারণটা কি? নিশ্চয়ই পার্থপ্রতিম বাবু জানেন। তিনি একজন প্রাক্তন সাংসদ, দীর্ঘদিনের রাজনৈতিক ব্যক্তিত্ব। পশ্চিমবঙ্গ সরকারের জমি না দেওয়ার কারণে এখনও পর্যন্ত প্রায় 600 কিলোমিটার এখনও পর্যন্ত বর্ডারে বেড়া দিতে পারেনি। দেখবেন যখনই কিছু একটা ঘটবে, যে সীমান্ত পাহারা দেওয়ার দায়িত্ব বিএসএফ আছে, স্বরাষ্ট্রমন্ত্রী আছে, সব কিছু আছে। শুধুমাত্র পশ্চিমবঙ্গের এই সরকারের, তৃণমূল কংগ্রেসের সরকারের শুধুমাত্র কেন্দ্রের উপরে দোষ চাপানো ছাড়া কিছু নেই। আগামীকালই জমি দেবে, পরশুদিনই স্বরাষ্ট্রমন্ত্রী তো পরিষ্কার বলেছে, তার পরের দিন থেকে কাজ শুরু হবে। আমার বিধানসভা প্রায় 30 থেকে 35 কিলোমিটার এখনও অসংরক্ষিত অবস্থায় রয়েছে, শুধুমাত্র জমি না পাওয়ার কারণে। এটা একটা বিষয়। দ্বিতীয় আর একটা বিষয় হচ্ছে, পশ্চিমবঙ্গের নির্বাচন হবে, পোস্টপল ভাইলেন্স হবে না, বিরোধী পক্ষের বাড়ি ভাঙচুর হবে না, অগ্নিসংযোগ হবে না, হত্যা হবে না। এ তো স্বাভাবিক। দেখুন, কয়েক মাস পূর্বে কয়েকটি রাজ্যের নির্বাচন হয়েছে। মহারাষ্ট্রের নির্বাচনে বিনা রক্তপাতে ভোট হয়েছে। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার মধ্য দিয়ে ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হয়েছে। নির্বাচনের ফল ঘোষণার পরে একটি মানুষেরও জীবনহানি ঘটেনি। হরিয়ানায় তৃতীয়বারের জন্য বিজেপির সরকার হলো। প্রতিপক্ষ রাজনৈতিক দল যারা, ইন্ডি জোটে যারা আছে, সেখানেও কোনো মানুষের হত্যা হয়নি। মহারাষ্ট্র, গুজরাট, রাজস্থান যেখানে বিজেপি সরকার এসছে, কোনো রাজ্যে একটি মানুষেরও প্রাণ যায়নি, সরকারি সম্পত্তি নষ্ট হয়নি, বিরোধী রাজনৈতিক দলের উপর একটা নখের আসরও পড়েনি। 2023-এর পঞ্চায়েত নির্বাচন, 2021-এর বিধানসভা নির্বাচন, তৃণমূল কংগ্রেস তৃতীয়বারের জন্য সরকার আসার পরে 58 জন বিরোধী রাজনৈতিক দল, তার মধ্যে ভারতীয় জনতা পার্টির 51 জন বিজেপির কর্মী কার্যকর্তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এনআই তদন্ত চলছে, একাধিক দোষী ব্যক্তিদের অ্যারেস্ট করা হয়েছে। পঞ্চায়েত নির্বাচনে এখানে ভোট হয় না, এখানে পুলিশ প্রশাসনকে দাঁড় করিয়ে রেখে এখানে ভোট করে। পাশাপাশি এবারে কালীগঞ্জের নির্বাচনে তো পর্যাপ্ত পরিমাণে কেন্দ্রীয় বাহিনী ছিল,
কেন্দ্র বাহিনী ছিল, বারবারই এখানে কেন্দ্রীয় বাহিনী বা বিক্ষিপ্ত ধরুন অনেকগুলো দফায় ভোট হয়, তারপরও বিক্ষিপ্ত কয়েকটি ঘটনা ছাড়া আমরা বলবো শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। দেখুন 287টি বুথ, 106টি বুথ আছে অ্যাবসোলুটলি হিন্দু, 119টি বুথ আছে অ্যাবসোলুটলি 100% মাইনরিটি, বাকি যে বুথগুলো আছে মিক্সিং বুথ আছে। 2024 লোকসভা নির্বাচনের নিরিখে যদি আমরা বলি, ভারতবর্ষের প্রধানমন্ত্রী ভোট কালীগঞ্জ বিধানসভার নির্বাচনে আমরা দেখেছি, মানে লোকসভার নিরিখে, কৃষ্ণনগর লোকসভার নিরিখে সেখানে বিজেপির ভোট ছিল 63,000 কাছাকাছি, আর তৃণমূল কংগ্রেসের ভোট ছিল 1,07,000 ভোট ছিল 2024 লোকসভায় যা ভোট পেয়েছিল কালীগঞ্জ বিধানসভায়। এই নির্বাচনে দেখুন একটা ছোট্ট শিশু, আজকে তাকে নিয়ে তার মা একটু বাবা ছবিটা আমি দেখাতে বলবো, ছোট্ট শিশুটার ছবিটা ভয়ঙ্কর, মানে আমি একটু দেখাতে বলবো ওটা, মানে আপনি দেখুন মানে কি তৃণমূল অবস্থা। কংগ্রেস জিতেছে, গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট হয়েছে, সব ঠিক আছে। আপনি একটু লক্ষ্য করুন যে বিজয় মিছিলে আজকে সেই শিশুটার কি অপরাধ আছে, তাকে বোমা মেরে নৃশংসভাবে তাকে হত্যা করা হলো। প্রত্যেকটি নির্বাচনে 2011 বিধানসভার পর থেকে যখন তৃণমূল কংগ্রেসের সরকার তৈরি হলো তখন থেকে শুরু হলো বিভাজনের রাজনীতি। আপনি দেখুন, আমরা উপলব্ধি করতে পারছি, পশ্চিমবঙ্গের লোক আজকে উপলব্ধি করতে পারছি 2011 বিধানসভা নির্বাচনে মানুষের 34 বছরে বামফ্রন্টকে হটিয়ে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা এনেছিল। মেরুকরণের রাজনীতি কারা করেছে? পার্থপ্রতিম বাবুর কাছে আমার প্রশ্ন। মেরুকরণের রাজনীতি প্রথমে এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুরু করলেন। তিনি প্রথমেই বিভাজনের রাজনীতি শুরু করলেন, ইমাম ভাতা এবং মুয়াজ্জেম ভাতা দেওয়া শুরু করলেন। লক্ষ লক্ষ পুরোহিত আছে, বিভিন্ন মঠ মন্দিরে তারা বংশ পরম্পরায় তারা পূজা অর্চনা করে। ভাতার ক্ষেত্রে কি হলো, সংখ্যালঘু ভোট সম্পূর্ণ পাওয়ার স্বার্থে ইমাম ভাতা কিন্তু চালু একই করলো। একই আপনারা দীর্ঘদিন ধরে হচ্ছেন, কিন্তু তারপরেও কিন্তু পট পরিবর্তনটা মানে করায়। আমি একটু পার্থপ্রতিম বাবুর কাছে এর উত্তরটা পেতে চাইবো। অসীমবাবু বললেন যে এবারের নির্বাচনে কোনো অভিযোগ নেই, দু একটা বিক্ষিপ্ত ঘটনা ছাড়া, কিন্তু এই যে ঘটনা এটাকে ব্যতিক্রমের ব্যতিক্রম বলা যেতে পারে। এটা তো অনেকটা মুখ পোড়ালো, মানে পোস্ট পোল ভায়োলেন্স, যেটা নিয়ে আমি প্রথমেই বলবো যে মৃত্যু এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক শব্দ নয়, এটা আমাদের কাছে অত্যন্ত বেদনার যে মেয়েটি মারা গিয়েছে, নিহত হয়েছে, তার পরিবারকে সমবেদনা জানানোর ভাষা নেই। এটা যার সন্তান হারিয়েছে সেই উপলব্ধি করছে এর যন্ত্রণা কতটা, এবং এই ছবি, এই ঘটনা আমাদের সকলকে নাড়িয়ে দিয়েছে। এখানে রাজনীতির ঊর্ধ্বে উঠে আমাদের এই মৃত্যু কেন হয়েছে, নিশ্চিতভাবে প্রশাসন সে বিষয়টা কঠোরভাবে দেখবে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই তিনি রিয়াকশন দিয়েছেন, এবং দোষীরা শাস্তি পাবেই, এটা এ ব্যাপারে আমরা 100% নিশ্চিত। কিন্তু অসীমবাবু যথার্থই বলেছেন যে অন্যান্য অনেক প্রদেশে নির্বাচন রিলেটেড খুন বা জখমের ঘটনা কম বা কিছু ক্ষেত্রে নেই বললেই চলে, কিন্তু বাংলায় রয়েছে। এর দায়িত্ব কাদের? এই দায়িত্ব শুধু তৃণমূল কংগ্রেসের? বিজেপি কি এর দায় এড়াতে পারে, নাকি নির্বাচন কমিশন এড়াতে পারে? 21 সালের বিধানসভা নির্বাচনে আমি যেখানে ভোটে দাঁড়িয়েছি শীতলকুচিতে, যাদেরকে নির্বাচন শান্তিপূর্ণভাবে করানোর দায়িত্ব দেওয়া হয়েছিল, সেই সিআইএসএফ জওয়ানের দ্বারাই 5 জন নিরীহ মানুষ খুন হয়েছে। এই ঘটনা আমরা ভুলে যাইনি। আমরা দেখেছি যে কিভাবে বিরোধীরাও বিভিন্ন ক্ষেত্রে তাদের উস্কানি, তাদের বিভিন্ন বিভেদকামী রাজনীতির যে ফসল, সেটাতেও কিন্তু মানুষ হতাহত হয়েছে। আজকে নির্বাচনে খুন হয়নি বিভিন্ন রাজ্যে, কিন্তু সেই রাজ্যগুলোতে বিভিন্ন কারণে খুন হয়। আজকে মণিপুরে এত মানুষের হত্যা, খুন, তার দায়িত্ব কাদের? বা উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশে বিভিন্ন আকছার যে নক্কার জন্য ঘটনাগুলো ঘটছে, তার দায়বদ্ধতা কার? নিশ্চিতভাবে বাংলায় রাজনৈতিকভাবে মানুষ অনেক বেশি ইনভলভমেন্ট থাকে, যেটা অনেক রাজ্যে সেই কমন পিপলদের এত ইনভলভমেন্ট নেই। সব দলের, শুধু আমি তৃণমূল কংগ্রেস, বিজেপি, কংগ্রেস, সিপিএম, আইএসএফ, বিভিন্ন জায়গায় যে যে সংগঠন যাদের শক্তিশালী আছে, তারা অত্যন্ত ভাবে
ইনভলভমেন্ট, এই ইনভলভমেন্ট থেকে কিছু কিছু বিষয় ঘটছে, এটা অস্বীকার করবার যায় না। তার দায়বদ্ধতা সকলকে নিতে হবে। আর কথায় কথায় যেখানে শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে, নির্বাচন কমিশন সেখানে তারা তার ক্রেডিট নিচ্ছে, অথচ যেখানে ঘটনা ঘটে যাচ্ছে তার ক্রেডিট শাসক দলের উপর পড়বে। এটা কোন ধরনের রাজনীতি? আমরা চাই এই কিন্তু ধরনের এটাই তো হানাহানি বন্ধ হোক। দস্তুর, এটা তো তার দস্তুর। দায়বদ্ধ শাসক সকলকে নিতে হবে। পার্থপ্রতিম বাবু, আপনি সরকারের না, নিশ্চয়ই। সরকারের দায়িত্ব সব থেকে বেশি, না, কিন্তু বিরোধীরা হ্যাঁ। ভূমিকা থাকবে না, তাদের কোনো দায়বদ্ধতা নেই, এই জায়গাটা কোথাও একটা কিন্তু আষাঢ়ে গল্পের মতো। মানে কোথাও একটা প্রশাসনিক ব্যবস্থা যদি স্ট্রং থাকে, তাহলে কখনো সে দাঙ্গা বলুন, মেরুকরণ বলুন, ওটা মাথা ছাড়া দিতে পারে না, এটা আপনি স্বীকার করছেন। এবং কোথাও একটা প্রশাসন আজকে এই ঘটনার পরেই যে অ্যাকশন নিয়েছে, একজন অ্যারেস্ট হয়েছে, এসপি, এডিশনাল এসপি সেই নিহত মেয়েটির মায়ের কাছে ছুটে গিয়েছে, তাকে তাদের মতন করে আশ্বস্ত করছে, এবং দোষীরা কেউ ছাড়া পাবে না, সে যে রাজনীতির রঙেরই আড়ালে থাকুক না কেন। সে যদি তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক ছত্রছায়ায় থাকবার চেষ্টা করে, আমরা বিশ্বাস করি তার বিরুদ্ধে ড্রাস্টিক অ্যাকশন নেবে, কারণ এই মৃত্যু কখনো মেনে নেওয়া যায় না। পার্থপ্রতিম বাবু, এখানেই আপনি যেটা বললেন খুবই চমৎকার, এটা যে অ্যাকশন তো নিশ্চয়ই হবে, কিন্তু দুষ্কৃতীরা সবসময় শাসক দলকে বেশি শেল্টারটা খুঁজবে, কেন তার ছায়াটা খুব প্রলম্বিত এবং বেশ সুন্দর হয়। এবং এই ঘটনাটা তো মারাত্মক, এটা মানে সকেট বোম নিয়ে বিজয় মিছিল করছে, এটা তো ভাবনার অতীত। যাদের হাতে সকেট বোমা থাকে, যাদের হাতে বোমা বন্দুক থাকে, তারা কোনো রাজনৈতিক দলের কর্মী হতে পারে বলে আমি বিশ্বাস করি না, সেটা যে দলেই হোক না কেন। তৃণমূল কংগ্রেস এ ধরনের বিষয়কে কখনো এন্ডোর্স করে না। যারা এ ধরনের গুলি, বন্দুক, বোমা নিয়ে চলাফেরা করে, তারা এন্টি সোশ্যাল, তারা দুষ্কৃতী, তাদের বিরুদ্ধে দুষ্কৃতির মতোই প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে, এ ব্যাপারে আমি নিশ্চিতভাবে বলতে পারি। কিছু বলবেন? আমি বলি একটু, দেখুন, পশ্চিমবঙ্গের আজকে পার্থপ্রতিম বাবু যে কথা বললেন, আমি তার সঙ্গে একটু ভিন্নমত পোষণ করি, সম্পূর্ণভাবে ভিন্নমত পোষণ করি। গত প্রায় 1 বছর যাবৎ পশ্চিমবঙ্গের সমস্ত প্রান্তরেই প্রায় নাই করে কমপক্ষে 70 থেকে 80 জনের মৃত্যু হয়েছে। সে মৃত্যু হয়েছে, কারা মারা গেছে, কারা মেরেছে? মারছে তৃণমূল, মরছে তৃণমূল। মমতা ব্যানার্জি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, সকলের, আপনি যেটা বললেন পার্থপ্রতিম বাবু, আপনাকে আপনার কথার উত্তর আমি একটু দিই, যে বিরোধীদেরও দায়বদ্ধকতা আছে। এখানে বিরোধীদের কি দায়বদ্ধকতা আছে? এই রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের সকলের মুখ্যমন্ত্রী। তিনি যখন কৃষ্ণনগর ডিএম অফিসের সমস্ত নির্বাচিত জনপ্রতিনিধিদের বৈঠক করছেন, কৃষ্ণনগর লোকসভার সাংসদ মহৌমিত্র, রানাঘাট লোকসভার সাংসদ জগন্নাথ সরকার, তিনি মহৌমিত্রকে ডাকছেন। আমরা 6 জন ভারতীয় জনতা পার্টির নির্বাচিত বিধায়ক আছি, আমাদেরকে ডাকা হচ্ছে না। শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের যারা জনপ্রতিনিধি, সরকারি প্রোগ্রাম, বিভিন্ন উন্নয়নমূলক কথা, আলোচনা, সরকারি খরচায়, জনগণের করের টাকায় সেখানে কয়েক কোটি টাকা খরচা করে মাননীয় মুখ্যমন্ত্রী 2 দিন কৃষ্ণনগরের সার্কিট হাউসে বসে মিটিং করছে। তো আজকে এই রাজ্যের গণতান্ত্রিক পদ্ধতিতে ডিএমরা আমাদের ডাকেন না, আমাদের কোনো বিষয়ের উপরে, ডেভেলপমেন্টের বিষয়ে আমাদের মতামত নেন না। আজকে আপনি ভাবুন, এই পর্যন্ত গত 1 বছরে কত তৃণমূল কংগ্রেসের কর্মী খুন হয়েছে, কারা খুন করেছে? তৃণমূলকেই খুন করছে। এই রাজ্যের একাধিকভাবে যে অস্ত্র উদ্ধার হচ্ছে, এ কাদের কাছে অস্ত্র আছে, কে অস্ত্র সাপ্লাই দিচ্ছে, এটাও প্রমাণিত। আপনি এবার বলুন, কালীগঞ্জের এই ঘটনায় আমরা কথা বললেই তো আপনাদের কাছে হিন্দু মুসলিমের একটা প্রশ্ন এসে যায়, বিজেপি হিন্দুত্বের তাস খেলে। আচ্ছা, 6 এপ্রিল এবং 7 এপ্রিল মুর্শিদাবাদের ধুলিয়ান এবং শামশেরগঞ্জের ওয়াকফ বিলের সংশোধনীকে সামনে রেখে যে আন্দোলন তৃণমূল পরিচালিত সমস্তখানকার বিধায়ক নেতৃত্বের মাধ্যমে হয়েছিল, ধুলিয়ান এবং শামশেরগঞ্জের 5 দিনের একটা প্রসূতি বাচ্চা, তার মা জলঙ্গি নদী পেরিয়ে বৈষ্ণবনগরে আশ্রয় গ্রহণ করেছিল। শুধুমাত্র হিন্দু হওয়ার সুবাদে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছিল। সেখানে পুলিশ কী করেছিল? এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কি মন্তব্য করেছিলেন? সব বহিরাগত। 103 জন লোক সেখানে অ্যারেস্ট হয়েছিল। আপনি বলুন,
একটা বহিরাগতকে সেখানে অ্যারেস্ট হয়েছে? জলঙ্গি, বড়োয়া, আজকে আশপাশে যা আছে, শামসেরগঞ্জ থেকে শুরু করে, কাথির থেকে শুরু করে, কান্দির থেকে শুরু করে বিভিন্ন জায়গার স্থানীয় যারা মুর্শিদাবাদের লোক, আজকে তারা সেখানে একত্রিতভাবে জড়ো হয়ে সেই সমস্ত হিন্দুদের ঘরবাড়ি লুটপাট, গরু ছাগল হাঁস মুরগি সমস্ত কিছু লুটপাট করেছিল। এবং হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের অপরাধ ছিল, তারাও কিন্তু বামপন্থীর সমর্থক ছিল। এরা তাকে যখন হত্যা করে শুধুমাত্র হিন্দু দেবদেবতার প্রতিমা তৈরি করার কারণে তাদের খুন হতে হয়েছিল। ইন্টারনেট বন্ধ, পুলিশকে বারবার ডেকেও সেখানে পাওয়া যায়নি। মানে এইগুলো আর কি, মানে এটা তো তৃণমূল কংগ্রেসের যে ব্যাখ্যা, আমরা তো ইতিমধ্যে এগুলো শুনেছি। তথাপি পার্থপ্রতিম বাবুর কাছে এটা জানতে যাবো একটু, মানে এটার কি উত্তর। মানে এই রাজ্যে আবারও সেই কথাটা বলি যে মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর কতগুলো জায়গা পকেট, যে পকেটগুলোতে ভারতীয় জনতা পার্টি লাগাতার এটা বলছে যে সম্পূর্ণভাবে হচ্ছে ওটা চলে গেছে, হচ্ছে যেখানে হিন্দুরা ভয়ঙ্কর আক্রান্ত, এরকম একটা বারবার করে তোলা হচ্ছে। হয়তো নির্বাচনে ডিভিডেন্ড হচ্ছে কি হচ্ছে না সেটা অন্য প্রশ্ন, কিন্তু এটা বাংলার রাজনীতিতে তো একটা নিশ্চয়ই আপনি অস্বীকার করবেন না যে একটা চাঞ্চল্য বা একটা এক ধরনের বিভীষিকাও তৈরি করছে। আচ্ছা, আমি অসীম বাবুকে বলবো, বাংলায় নিশ্চিতভাবে মালদা, মুর্শিদাবাদের উদাহরণ আপনারা দেন, কিন্তু আমরা বাংলার বাইরে যদি একটু গিয়ে তাকাই, আপনারা বলেন কেন বাংলার এই বাইরে একটা বিষয় আমি বলি পার্থপ্রতিম বাবু, আমাদের কথা হচ্ছে পশ্চিমবঙ্গ নিয়ে। শুনুন, না, মণিপুরে জাতি দাঙ্গা, আপনি ভুল বলছেন। মণিপুরে সম্পূর্ণ জাতি দাঙ্গা, সেখানে বিজেপি কংগ্রেসের লড়াই নয়, রাজনৈতিক লড়াই নয়, সেখানে সম্পূর্ণ জাতি দাঙ্গা। কথা হচ্ছে পশ্চিমবঙ্গ নিয়ে আপনি পশ্চিমবঙ্গের বাইরে যাচ্ছেন কেন? আপনি পশ্চিমবঙ্গের বাইরে যাচ্ছেন কেন? আপনারা পশ্চিমবঙ্গ নিয়ে কথা বলুন। পশ্চিমবঙ্গের আজকের যে অবস্থা আছে, পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা সম্পূর্ণভাবে আজকে ভেঙে পড়েছে। পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। আপনারা কথায় কথায় পশ্চিমবঙ্গের বাইরে যান কেন? আজকে উত্তরপ্রদেশ সারা ভারতবর্ষের মধ্যে জিডিপিতে এগিয়ে আছে। ভারতবর্ষের শুধু ক্ষমতায় নয়, 21টি রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার হয়েছে, সেখানকার মানুষ বারংবার ম্যান্ডেট দিচ্ছে, সেখানকার মানুষ 21টি প্রদেশ বিজেপির ক্ষমতা আছে। আপনারা ইন্ডিকেট করেছেন, আজকে বিরাট ভাবে উল্লাস দেখাচ্ছেন। না, আপনারা কথায় কথায় পশ্চিমবঙ্গের বাইরে যান কেন? আপনারা পশ্চিমবঙ্গ নিয়ে কথা বলুন। ঠিক আছে, পশ্চিমবঙ্গ নিয়ে কথা বলুন। 10,000 বেছে 10,000। আমি কালীগঞ্জে যে জয়লাভ, আমি শুরুতে বলেছি কালীগঞ্জে যে বিপুল জয়লাভ, নির্বাচনের ডিভিডেন্ডটা অন্য, কিন্তু এই রাজ্যের কোনো ঘটনা এলে এখানেই সমস্যার সমাধান কিন্তু আছে। আপনি অভিজ্ঞ একজন রাজনীতিবিদ, এটা স্কিপ করে অন্য রাজ্যে কি হচ্ছে আপনিও জানেন, আমরাও জানি। এটাই তো আপনাদের কালচার। আমি একটা কথা বললেই আমাদের এই উদাহরণটা এই কারণেই দিচ্ছি যে ওনারা বলছেন যে এখানে তৃণমূল ক্ষমতায়, বিজেপি ক্ষমতায় নেই বলে এই ঘটনাগুলো ঘটছে। আমরা তাই বিজেপি শাসিত রাজ্যগুলির উদাহরণ দিয়ে তাদেরকে মনে করিয়ে দেই যে বিজেপি শাসিত রাজ্যগুলোতে কি হয় সেটা জেনে রাখুন। সেখানে তো ক্ষমতায় আপনারা আছেন, তারপরও সেখানে এত মৃত্যু। আপনি পার্থপ্রতিম বাবু, আপনাকে আমি একটা প্রশ্ন করি। পার্থপ্রতিম বাবু, আপনারা বিভিন্ন সময় উস্কানিমূলক বক্তব্য বা 355-56 পরিবেশ তৈরি করতে হবে, এ ধরনের কথাবার্তা আমরা শুনি, বা একদম আপনারা যেভাবে ধর্মীয় বিভাজন রেখে একটা পরিবেশ উত্তক্ত করার চেষ্টা করেন, সেটা দুর্ভাগ্যজনক। সেখানেও যে কিছু সাজানো বিষয় থাকে না বা বহিরাগতরা এসে কার্যকলাপ করে যায় না, এটা অস্বীকার করার জায়গাটাই। রিপোর্টগুলো ক্রমে আসছে, একটা রিপোর্ট এসেছে, সামনে আরো আগামী দিনে রিপোর্টগুলো আসবে, সেখান থেকে পরিষ্কার হবে এর পেছনের মোটিভ কি ছিল বা কারা এর সঙ্গে জড়িয়ে রয়েছে। যে কোনো মৃত্যুকে আমরা কখনোই সমর্থন করি না, মৃত্যু যেভাবে হোক না কেন এটা অত্যন্ত দুঃখজনক এবং নিন্দাজনক। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদের ঘটনায় কিন্তু এসকেপ করে যাননি, পালিয়ে যাননি। তিনি সেখানে এসেছেন, স্টেক হোল্ডারদের সঙ্গে কথা বলেছেন, সার্বিকভাবে মানুষের সমস্যার কথা শুনেছেন
কিন্তু আমরা দেখেছি দীর্ঘদিন মণিপুরে এত দাঙ্গা, এত বিধ্বস্ত মানুষ, সেখানে প্রধানমন্ত্রী পৌঁছননি, Okay, এমনকি তার আমি বক্তব্য আসবো আমরা আবারও শুনতে পাই। পার্থপ্রতিম বাবু। আমি এখানে অসীমবাবু একটা কথা, ঠিক কথা, এইগুলো মানে উঠছে, জনবিন্যাস বলছেন বা ধরুন পোস্ট পোল ভায়োলেন্ট সব কটা হচ্ছে, কিন্তু যদি সেটার পরিণতি যদি শুধু হিন্দু মুসলমান ন্যারেটিভে থাকে, তাহলে তো নির্বাচনে অনেকগুলো জায়গায় আপনারা ধরুন, আমি নয় এটা উপনির্বাচন 2024 সালে লোকসভাতেও সেরকম সাফল্য দেখা গেল না, সেবারও মেরুকরণ তখনও তীব্র ইস্যু ছিল বা তখনও অনুপ্রবেশ এগুলো ইস্যু ছিল। এটা দিয়ে শুধু কি রাজনীতি না, এর সমাধান অন্যভাবে ভারতীয় জনতা পার্টির ভাবা উচিত, বিশেষ করে আজকের কালীগঞ্জের নির্বাচনের পরিপ্রেক্ষিতে। সেখানে ইউনিভার্সালি সব হিন্দুকে আপনাদের ভোট দিতে দিয়েছে, তাহলে তো এরকম রেজাল্ট হতো না। বিষয়টা আপনাকে বলি, প্রায় 60% ভোটার হচ্ছে মাইনরিটি ভোটার, সংখ্যালঘু ভোটার আছে, 40% হিন্দু ভোটার আছে। পশ্চিমবঙ্গের এই 14 বছরের তৃণমূল কংগ্রেসের সরকারের সময় আমরা দেখেছি এই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া ভালো। স্বাভাবিক কারণে মাইনরিটি, আপনি চিন্তা করেন 113টা যে পদ ওবিসির যেটা করেছে, স্বাভাবিক একটা বিষয় আছে। আজকে কলকাতার পাকিস্তানের সবথেকে বড় পত্রিকা ডন পত্রিকার যারা সাংবাদিকরা এসেছিলেন, এই রাজ্যের পৌরমন্ত্রী এবং কলকাতার মেয়র, তিনি মিনি পাকিস্তানের গল্প শুনিয়েছিলেন। এই রাজ্যের জনগ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী বিধানসভায় দাঁড়িয়ে সেদিন সিএম ছিলেন যে একটি সন্তান নয়, কমপক্ষে 4টি সন্তান নিতে হবে। এই রাজ্যের শাসক দলের একজন বিধায়ক হুমায়ুন কবির, ভরতপুরের বিধায়ক, তিনি বললেন 30% 70%, আমরা যদি মনে করি 30%কে আমরা ভাগীরথীর জলে ভাসিয়ে দিতে পারি। মানে ক্যানিং পূর্বের বিধায়ক না, শওকত এগুলো তো মোল্লা, সবই হয়েছে, এই এগুলো যে নিয়ে বাংলার বক্তব্য, রাজনীতিতে না, না, চর্চা হয়েছে। আমি বলি একটু, আমরা বলতে গেলে মেরুকরণের রাজনীতি হয়। সিদ্দিকুল্লাহ চৌধুরী, ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির, শওকত মোল্লারা যখন আপনি বক্তব্য মানে, রাখেন, ধরুন তখন সমাজে সেগুলো এগিয়ে যাচ্ছে, আরেকটু আপনার কাছ মেরুকরণের থেকে আরো রাজনীতি হয়। অনেক কিছু। সেই সঙ্গে আরেকটু বলি, এই 11 বছরে মোদিজির নেতৃত্বে আত্মনির্ভরশীল ভারতবর্ষ, বিকশিত ভারতবর্ষ, আপনি বলুন তো ভারতবর্ষের কোনো প্রদেশে এখনো পর্যন্ত পার্থপ্রতিমবাবু দেখাতে পারবেন, তিনি সাংসদ ছিলেন, অত্যন্ত সম্মানীয় ব্যক্তিত্ব, তিনি ভারতবর্ষের রাজনীতি সম্পর্কে আরও বেশি ওয়াকিবহাল আছেন, যে 11 বছরে মোদিজির নেতৃত্বে যে সরকার চলছে, সেই সরকারের সময়ের কোনো বিরোধী রাজনৈতিক দলের লোক কোনো প্রদেশে এইভাবে একটা নির্বাচনের পরবর্তী সময়ে 30, 40, 50, 60, 70 জন লোক খুন হয়েছে। দেখুন 2021 বিধানসভা, রানাঘাট একটা লোকসভা, করে বিষয় আছে, আমরা এই বিষয়টা শান্তিপুরের ইতিমধ্যেই বিপ্লব- চর্চা করেছি। শান্তিপুরের বিপ্লব ঘোষকে আমরা ইতিমধ্যে এই বিষয় 2রা মে যখন ফল ঘোষণা হলো, রাত 11টার সময় শান্তিপুরের বিপ্লব ঘোষ, তাকে যেভাবে হত্যা করা হয়েছিল সেটা সারা বাংলার মানুষ উনিও দেখেছে। স্বীকার করেছেন তো, এটা যে পোস্ট এটা তো কালচার নয়। না, আমার কথা হচ্ছে, আমি জানতে চাইছিলাম যে বিজেপি কিভাবে এই যে একটা ধরুন শুধু মেরুকরণ, অনেক দিন ধরে তো সান্দাবা চলছে, আপনারা বলতেই পারেন নির্বাচনের ডিভিডেন্টের আমার আর দরকার নেই, আমি শুধু এই বিজেপির এই মানে মেরুকরণের ইয়েটাই ব্যবহার মানে আমরা করে না, যাবো। বিজেপি যদি মেরুকরণের রাজনীতিটাই করে, 2019 সালের যখন লকডাউন শুরু হলো, প্রধানমন্ত্রীজি 21 সালে। 2019-এর যখন মানে সবে মাত্র শুরু হতে চললো আর কি, 21-এ গিয়ে তো 20 থেকে শুরু হয়ে গেল আর কি লকডাউনটা, তারপরে বিধানসভা নির্বাচন। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় 80 কোটি মানুষকে মাথা প্রতি 5 কিলো চালের ব্যবস্থা করলেন। সেক্ষেত্রে তো কখনো হিন্দু মুসলমান দেখেননি, পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তৃণমূল Okay. কংগ্রেসের দেখেননি। আমরা কোভিডের যখন ভ্যাকসিন দেওয়া হয়, দেখুন ভ্যাকসিনটা প্রত্যেক রাজ্যকে সমানভাবে 3টে ডোজের ব্যবস্থা করেছিলেন। কিন্তু আমরা এই রাজ্যে কি দেখলাম, যখন ভ্যাকসিনগুলো আসছে, তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতি এবং যারা আমলারা আছে, বিডিওরা আছে, বেছে বেছে, আমিও পঞ্চায়েতের দীর্ঘদিন প্রতিনিধিত্ব করেছি, বেছে বেছে আমার নিজের পঞ্চায়েত, বেছে বেছে যারা তৃণমূল কংগ্রেসের সমর্থক তাদেরকে আগে আগে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করলেন। ওকে, আমি আজকে স্বাভাবিক একটু কারণে কালীগঞ্জের নির্বাচনের সবকা সাথ সবকা বিকাশের মধ্য দিয়ে নির্বাচনের 11 যে বছর result- মোদীজির নেতৃত্বে দেশ আজকে আত্মনির্ভরশীল হয়েছে। আমি আসবো পার্থপ্রতিম বাবু, নির্বাচনের যে রেজাল্ট আজকে ঘোষণা হয়েছে, উপনির্বাচন ছিল এবং ভারতে বিভিন্ন রাজ্যে উপনির্বাচনে একটা কিন্তু রেজাল্ট ভারতীয় জনতা পার্টির কাছে যে খুব সুখপ্রদ হয়েছে তা বলা যাবে না। খারাপও কিছু নেই, খারাপও কিছু নেই, কিন্তু
ছিনিয়ে নিতে পারিনি, না মানে ওর ধরুন সিনেমা তো প্রশ্নই আসে না। মানে ভোটটা তো পোলারাইজেশন আপনি বললেন। না, আমি শুধু আবার রাজ্যের প্রতিমবাবু পরিপ্রেক্ষিতে বলছেন, বলছি না। এখানে আমাদের দুঃখ পাওয়ার কিছু নেই। এখানে আমাদের যেটা আমরা গত পাঞ্জাব, গুজরাটে একটা জায়গা থেকে আম আদমি না, পার্টি না ভুল ভুল, গুজরাটের যেটা বাই ইলেকশন হয়েছে বিজেপি জিতেছে, আমি- পাঞ্জাবে আম আদমি জিতেছে, কেরালায় কংগ্রেস জিতেছে, পশ্চিমবঙ্গের কালীগঞ্জে তৃণমূল কংগ্রেস জিতেছে। না না, গুজরাটে জুনাগড়ের যে ভিসা ওটা BJP বাজারে, জিতেছে। হ্যাঁ না, ওটা আম আদমি পার্টি শেষমেশ জয়লাভ করেছে। ওটা আম আদমি পার্টিরই ছিল, কিন্তু ওটা ছিনিয়ে নিতে পারেনি জুনাগড়ের ওই জায়গা থেকে। এবং লুধিয়ানাতে বাজিমাত করেছে কেজরিওয়াল। কালীগঞ্জের নির্বাচন, এটা ভারতীয় জনতা পার্টি কোথাও একটা জায়গায় কি ব্যর্থ কিচ্ছু না, হলো? কোনো ব্যর্থ নেই। আমি এটা এখানে আজকে আপনার কাছে ধরুন আপনাকে শুধু একটু প্রতিবেদনটা দেখে নেবো কালীগঞ্জে। না না একটু উদাহরণ দিই, তারপর আপনি দেখান। একটু উদাহরণ দিই, 2024 লোকসভা নির্বাচন, জগন্নাথ সরকার রানাঘাটের সাংসদ 1,83,000 ভোটে জিতলেন। রানাঘাট দক্ষিণ একটা বিধানসভা আছে, সেই বিধানসভায় 35,000 ভোটে জিতলেন, জগন্নাথ সরকার লিড দিলেন। এমন কি হলো 6 মাসের মধ্যে সেই 37,000 ভোট ওভারকাম করে মাত্র 6 মাসের বেশ মধ্যে বেশ আজকে এই রাজ্যের by election আর আজকে বাইরের সময় অতিক্রান্ত। হ্যাঁ, পার্থপ্রতিম বাবু, খুব সংক্ষেপে, সময় একেবারে অতিক্রান্ত, 30 সেকেন্ড। অসীম বাবুকে বলবো, আপনারা তো এত ডেমোগ্রাফি ওরিয়েন্টেড ভোটের কথা বলছেন বুথের, আমি কালীগঞ্জের বুথগুলোর দিকে একটু তাকাবেন, যে হিন্দু মেজরিটি বুথগুলো তো আপনাদের কি হাল হয়েছে সেটা একটু স্ট্যাটিস্টিক্স আপনাকে একটু তথ্য দিই, একটু তথ্য দিই, একটু তথ্য দিই আপনাকে। আমি 4টে বুথের কথা বলবো, শুনুন শুনুন শুনুন। পার্থপ্রতিম বাবু, আমি ছিলাম আমার কাছে বেশ, আজকে সময় অতিক্রান্ত, সময় অতিক্রান্ত। আপনাকে আমি ধন্যবাদ, 4টে ধন্যবাদ। আজকে শেষ, সময় শেষ। অসীম বাবু, আপনার সাথে আবারও পরে বসা হবে। ধন্যবাদ, ধন্যবাদ। আজকের মতো জনমত এই পর্যন্ত থাকছি। দেখতে থাকুন আর প্লাস নিউজ, সবার আগে সবার পাশে। ধন্যবাদ, নমস্কার।